সার্টিফিকেট দিতে দেরি করে বা এরকম, এটা কি সত্যি নাকি স্যার? জুলাইয়ের আগে বলতে মানে স্টুডেন্টরা নাকি মানে ইন্টার্নি করার পরেও নাকি অনেকদিন লেট হয়ে আর কি তাদের মানে পূর্ণাঙ্গ রেজাল্ট আসতে, 4 মাস 5 মাস নাকি এরকম হয়, এটা কি সত্যি নাকি স্যার? 4 মাস 5 মাস তোমাদের লেট হয় না আমাদের লেট হয়, কোনটা শুনছো? এরকম একটা আটকে রাখে, আটকে রাখে বলতে কারা আটকে রাখে? মানে স্টুডেন্টরা তাদের থিসিস দিতে পারে না বা এরকম কিছু আর কি স্যার, ভাইবা নাকি নেয় না, অনেক সময় লাগে নিতে, আচ্ছা, শিডিউল নাকি অনেক মানে ইয়া থাকে। শিডিউল আসলে শিডিউলটা হচ্ছে ভার্সিটির কিছু প্রোগ্রামের কারণে তোমাদের এই গ্যাঞ্জামটা লাগছে আর কি। কারণ একটা সেমিস্টার হয়েছে আর কি এরকম, পরের সেমিস্টার থেকে তো আমরা তাড়াতাড়ি করতেই চেষ্টা করছি, একটা সেমিস্টারে আমাদের মানে অনেক দেরি হয়ে গেছে। বিশেষ করে এটা আসলে নজরে রাখে নাই, স্যার 18 ইন্টিক কি স্যার বের হয়ে গেছে নাকি? করে নেই আর কি টাইম, যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল আর কি। বিশেষ করে এটা হয়েছে আসলে কি বলবো, আমাদের প্রশাসনিক কিছু কাজের কারণেই আসলে এরকম হয়েছে, যেটা দরকার সেটা পিছায় গেছে। এটা তোমরাও নক করো নাই, আর টিচাররাও আসলে এদিকে আর অথরিটির দিক থেকে আসলে একটু ঝামেলা ছিল আর কি। যার কারণে ওই সেমিস্টারে আমরা একটু অনেকটাই পিছিয়ে গেছি বলা যায়। প্রায় প্রায় বলবো কি অনেক দিনই এটা বলা যায়, 4 মাসের মতোই হয়ে গেছে প্রায়, যেটা সাধারণত 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমরা শেষ করতাম। স্যার 18 ইন্টিক কি বের হয়ে গেছে নাকি? ওরা তো এখনো ওই যে ইন্টার্নশিপে তো যাইতে পারে নাই, ওদের তো করোনার কারণেই ঝামেলা হয়ে গেছে। স্যার আর 18 আমরা 17 যেটা ওটা তো আমরা শেষ করে দিচ্ছি, ওদেরকে তো আর আটকায় রাখি নাই। ওদের যেহেতু সবগুলোই রেডি ছিল মোটামুটি, তো আমরা ওদের অনলাইনে আসলে পরীক্ষা টরীক্ষা নিয়ে ওদেরটা শেষ করে দেওয়া হয়েছে। এই গতকালকে বা স্যার আগের দিন মনে হয় রেজাল্ট দেওয়া হয়েছে আর কি। এই সপ্তাহে রেজাল্ট দেওয়া হয়েছে। ভালো হয়েছে স্যার। কারণ এতদিন তো মনে করো স্যার আমাদের অনেক ঝামেলার স্যার কারণে লেট হয়নি। হবে। তোমাদেরটা ওই যে ঝামেলা হচ্ছে এই যে ইন্টার্নশিপে না যেতে পারাটা, কারণ এটা তো বাধ্যতামূলক, ইন্টার্নশিপে যাওয়াটা তো আমাদের কোর্সের অন্তর্ভুক্ত। স্যার হ্যাঁ। স্যার কেউ যদি সেমিস্টারের শুরুতেই হুম। মানে আমাদের নেক্সট সেমিস্টারের শুরুতেই নিজের ইন্টার্নশিপ নিজে ম্যানেজ করে যদি চলে যেতে চায়, তো হুম। সেক্ষেত্রে কি অথরিটি আমাদের হেল্প করবে যে 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 যেতে চাও সে যেতে? সেমিস্টারের শুরুতে বলতে বুঝি নাই। মানে আমাদের তো নেক্সট সেমিস্টারে ইন্টার্নশিপ, তো হুম। নেক্সট সেমিস্টারে যদি যে যারটা ম্যানেজ করে ইন্টার্নশিপ হ্যাঁ, করে। এরকম আসলে একবার প্ল্যানিং করছিল যে তোমরা পার্সোনালি যদি করে ফেলো, কিন্তু কথা হচ্ছে এটা তো রিস্কের মধ্যে চলে যায় আর কি, বুঝছো। এখন ইউনিভার্সিটি পারমিশন দিচ্ছে না। আর ইভেন সরকারি ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, সরকারি ইউনিভার্সিটিতেও আসলে এখন ইন্টার্নশিপে যাচ্ছে না কেউ। মানে ওদের তো মানে কোর্সই বন্ধ, আসলে ওরা যাবে কোথায়, কোর্সই বন্ধ, পরীক্ষা বন্ধ, কিছুই বন্ধ। কারণ আমাদের স্টুডেন্ট ভার্সিটি বা অথরিটি পারমিশন দিতে পারতেছে না। বুঝতে পারছো, সেটা সরকারি ডিসিশনের একটা আছে, বিষয় আছে। তাহলে আমরা একটা পারমিশন চাইলে আসলে দিতে পারি না। আবার তুমি রিলেটেড, তোমার কি বলবো যে পারিবারিক রিলেশন বা অন্যান্য রিলেশনের মাধ্যমে তুমি যেতে চেষ্টা করো, তো সেটা better, সেটাই আসলে গুড বলতে পারি। তোমার যাওয়া উচিত এবং সেখান থেকে শিখে ফেলা উচিত। আর আমাকে যদি বলো তাহলে আমি প্রিফার করবো, মানে জবটাকেই প্রিফার করবো। ইন্টার্নশিপ যাইতে নাও পারো, অ্যাটলিস্ট তুমি যাও, কারণ জব তো আর তোমার মানা থাকবে না বা মানা করবে না কেউ। একটা জব যদি পেয়ে যাও তাহলে একসাথে তো শেষ হয়ে যাচ্ছে, আর জব তো তোমার এক্সপিরিয়েন্স তো বাড়তেই আছে। সেক্ষেত্রে একসাথে কি দুইটা হচ্ছে। ইউনিভার্সিটি আমাদের ফ্লেক্সিবিলিটি দিবে? মানে যদি ইউনিভার্সিটি আবার কল করে আমাদের, বা এখন যেভাবে ইউনিভার্সিটির সাথে আমরা তুমি কল তুমি কাজ করবে বলে তো সমস্যা, তুমি সবকিছু বলবা কেন? আমাকে যদি তোমার ক্ষেত্রে তুমি কি, তোমার কি করা উচিত? তোমার করা উচিত না? কারণ আমি চাকরি করি, কিন্তু আমি স্টুডেন্ট। চাকরি করলে কি আমি বলবো যে আমি স্টুডেন্ট? আবার স্টুডেন্ট হয়ে আমি কি বলবো আমি চাকরি করি?
বুঝতে পারছো? সব জায়গায় সবকিছু বলা যায় না আর কি, এখানে একটা লিমিটেশন থাকে। এটা নিয়ে অনেক ধরনের ইয়ে আছে আর কি, বুঝতে পারছো? বেসরকারি ইউনিভার্সিটি হিসেবে আমাদের উচিত হচ্ছে ফ্লেক্সিবিলিটি রাখা, কারণ আমরা তো স্যার চাই আমরা কি বের হইতে হইতে ফ্লেক্সিবল এনভায়রনমেন্টের জন্যই তো আমি আসলে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি না। আমার এটা তো ফার্স্ট প্রায়োরিটি, ফ্লেক্সিবিলিটি থাকবে। ঠিক আছে, স্যার মিডের তবে পরে আমি প্রিফার করবো, আমাকে যদি আমার থেকে সাজেশন চাও তাহলে আমি বলবো তোমার যেহেতু এখন সিচুয়েশনই অবস্থা বুঝতে পারতেছো, যদি চাকরি পেয়ে যাও চাকরিতে জয়েন করে ফেলো, কারণ কবে ইন্টার্নশিপ হবে বা কবে কি হবে এটা তো ঠিক নাই। তো যখন থেকে বলবে তখন থেকে বলবা যে হ্যাঁ আমি এই কোম্পানিতে আছি, ব্যাস তাহলে তো হয়ে গেল, একসাথে তোমার দুইটাই কভার করে ফেলবে। ইন্ডাস্ট্রিয়াল চাকরি করলে কি হবে, তোমার ওখান থেকে যেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবা সেটা তুমি রিপোর্টে অ্যাড করতে পারবে। স্যার এমনি এখন যদি আমরা কোর্সটা ইনকমপ্লিট অবস্থায় চাকরিতে যাই, সেহেতু মনে হয় ওইরকম আর পছন্দের বা একটু ভালো চাকরি পাবো না আসলে। আর যেহেতু পরের চাকরিটা রিলেটেড এইটার সাথে, তা মানে না না, এখানে হচ্ছে কি শোনো আমি বলি, এখানে তুমি যখন দিবা তখন তো দিবা যে সব কোর্স কমপ্লিটেড, অল কোর্সেস কমপ্লিটেড। তোমার তারা তো স্যার যেটা ডকুমেন্টস ছাড়া তো আর প্রজেক্ট নেবে এবং না স্যার। থিসিস, হ্যাঁ প্রজেক্ট এবং থিসিস এটার জন্য হাইয়েস্ট তোমার ক্যাম্পাসে আসতে হবে 2 দিন। 2 দিনের এক্সাম বা পরীক্ষা যেদিন হবে সেদিন তোমার হয়তো বা ক্যাম্পাসে প্রেজেন্ট থাকতে হবে, আদারওয়াইজ বাকি টাইমটা তুমি ইউজ করতে পারতেছো। বুঝতে পারছো? এগুলো ম্যানেজ করতে হয় অফিসিয়ালি, যে এত রুলস নিয়ম কানুন আমরা কেন শিখতেছি, আমরা যাতে নিয়ম কানুনের মধ্যে থেকে সব কাজ করতে পারি। এটা তো তোমার ওইটা অভ্যস্ত হইতে হবে, যে 2 দিন ছুটি কিভাবে নিবা, বা আগে থেকে জানাইবা কিভাবে, হ্যাঁ কয়দিন আগে জানাই রাখবা যে স্যার আমার অমুক দিন লাগবে একদিন ছুটি, ঠিক আছে, অথবা সারাদিন লাগলেও না, আমার স্যার বিকালের সময়টা দরকার, ঠিক আছে, এরকম আর কি। এটা ম্যানেজ করতে হবে আর কি, ম্যানেজ করতে শিখতে হবে। এটা তোমাকে কেউ শিখাবে না, বা তোমার মানে কি বলবো, কেউ সুযোগ দিবে না আর কি, তোমাকে এক কথায় সুযোগ তোমাকে কেউ দিতে চাবে না, এটা তোমাকে বানায় নিতে হবে। আর ইন্টার্নশিপটা হচ্ছে মেইনলি তোমার এই ইন্ডাস্ট্রিতে তুমি কি শিখলা তার একটা রিপোর্ট, ইন্ডাস্ট্রিতে রিয়েল লাইফ থেকে তুমি কি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে। কারণ এতদিন তো তুমি থিওরি শিখলা, থিওরি তো অনেক কিছু শিখছো, কিন্তু প্র্যাকটিক্যালি একটা ইন্ডাস্ট্রি কিভাবে চলে এই পুরো জিনিসটা তুমি একেবারে পার্সোনালি অবজার্ভ করা এবং সেটাকে রিপোর্ট আকারে প্রেজেন্ট করা, এই দুইটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলি যে মানে আমরা যেটা আমি আমার নিজের মনে হয় যে একটা ইন্ডাস্ট্রির প্রবলেম গুলো কি এবং এটার সলিউশন গুলো কি, সেই দুইটা জিনিস আলোচনায় নিয়ে আসে, যে একটা ইন্ডাস্ট্রির কি কি সমস্যাগুলো আছে সেগুলো তুমি কিভাবে সলভ করবে। ইদানিং অনেক ফ্রেন্ডের কাছ থেকে আমরা শুনছি যে চাকরিতে যখন ইন্টারভিউ হয় তখন ওদেরকে ফ্লোরে ঘুরতে দেয়, যে তোমরা যাও, এর সাথে যাও ওর সাথে যাও ঘুরে আসো। তো ঘুরতে আসার পরে মানে ঘুরে আসার পরে একটা রিপোর্ট দিতে হবে, মানে ঘুরে এসে, তাহলে ওই ঘুরে এসে তুমি আসলে কি রিপোর্ট দিচ্ছ প্রেজেন্ট করতে হবে এটা তোমার বসদের সামনে। তো তারা তোমার দেখবে যে তুমি আসলে এই যে ঘুরে আসলা তোমার ইন্ডাস্ট্রি ঘুরে আসে কি শিখলা তুমি আমার ইন্ডাস্ট্রি থেকে, অথবা আমার ইন্ডাস্ট্রির কি কি জিনিস তোমার চোখে পড়ছে। তো সেই জিনিসগুলো কিন্তু ম্যানেজমেন্ট দেখতে চায়, যে তাহলে এই 10 জন বা 20 জন বা 15 জনের মধ্যে কে সবচেয়ে ভালো অবজারভার, কে সবচেয়ে ভালো নলেজ রাখে, পার্সোনাল স্কিল গুলো রাখে, এটা থেকে খুব সহজে যাচাই করতে পারে একজন। মানে তোমার ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু কমেন্ট যখন তুমি করবা আলটিমেটলি সে বুঝতে পারবে যে তোমার নলেজ কতটুকু। তো স্যার সেই এটা কি স্যার কাজটা, একদম ফার্স্টে জবগুলোতে এরকম কিছু হয় কি হ্যাঁ এখন তো তোমার ফ্রেশার এই হিসাবে? যে তোমার ইগুলো এখন এনভায়রনমেন্ট সরি ইন্টারভিউ পলিসি গুলো অনেক চেঞ্জ হয়েছে, এক এক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক এক রকম হয়ে গেছে। তো তোমরা দেখবা যে স্যার কেউ কেউ নাকি আবার স্যার ওরা সার্টিফিকেট সহ জমা রেখে দেয় স্যার, সার্টিফিকেটও তো জমা রাখে যে তোমার কিসের জন্য, অরিজিনালটা। সিকিউরিটির জন্য, হ্যাঁ, যেন চলে না সিকিউরিটির যায় জন্য, আর কি। হ্যাঁ যে চাকরি যাতে চলে না যায়। অনেকে চলে যায় আর কি, অল্প কিছুদিন চাকরিটা পাইলো, জি জি। কিছুদিন চাকরি করলো, কাজ যখন শিখলো একটু ভালোভাবে তখন এসে চলে যায়, হ্যাঁ আরো ভালো স্যালারির জন্য বা আরো ভালো ইস্যুর জন্য, অপরচুনিটির জন্য। তো এই জন্য অথরিটি মানে এটা একটা মানে জোর খাটায় আর কি, এটা উচিত না আর কি, কিন্তু স্যার কথা হচ্ছে নর্মাল গ্রুপে এটা করে এখন স্যার। অথরিটিরা জোর খাটাচ্ছে।
এটা মানে কোনো রুলসে নাই আর কি অরিজিনাল সার্টিফিকেট জমা রাখবে, বলতে পারো এক কথায় অবৈধ আর কি। তো সেই ক্ষেত্রে এটা সে তারা বৈধ বানায় রাখছে, রুলস বানায় রাখছে, যদি করতে চাও তাহলে দিবা, না করতে চাইলে না। তো সেক্ষেত্রে তুমি একটা ডুপ্লিকেট বা একটা মানে কি বলবো এটাকে, এমন একটা সার্টিফিকেট উঠাবা যাতে তোমার সমস্যা না হয়, এটা কপি করে রাখবা বা কি বলবো এটাকে, একই সার্টিফিকেট দুটো উঠে রাখতে হবে, ঠিক আছে? যদিও এটা মানে সম্ভব না আর কি, চেষ্টা করবা। এখন ওরা যেরকম ডুপ্লিকেট চায় বা অরিজিনাল চায়, তুমিও সেরকম একটা অরিজিনাল কপি বানাবা, দিবা ওদেরকে, ঠিক আছে? জি স্যার, বুদ্ধিটা ভালো ছিল স্যার। ওরা যেরকম চায় ওদেরকে সেরকম দিবে, তবে অরিজিনাল সার্টিফিকেট দিও না আর কি, এটা অনেক ঝামেলা। যেমন জি আমার স্যার, ভাই মনে করেন তোমার আমার প্রবলেম থাকতেই পারে যখন স্যার, পড়াশোনা আমাকে। করছে, আমার ভাই তোমার এই যে বেসরকারি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিল, ও তোমার সার্টিফিকেট জমা দিছে, ওর সার্টিফিকেট জমা দেয় মানে ফেরত দেয় নাই। ও বলছে যে না আপনার এই ইউনিভার্সিটি তো মানে ক্যাম্পাস তো রং ক্যাম্পাস, মানে অবৈধ ক্যাম্পাস আর কি। তো আপনারা অবৈধ ক্যাম্পাসে কিভাবে এডুকেশন চালাচ্ছেন, এটা যখন ও বলছে তখন ওরা এই হয়ে গেছে, ওরা সার্টিফিকেট আর ওকে ফেরত দেয় নাই। আলটিমেটলি ওর একটা লস, হিউজ লস। সেই সার্টিফিকেট উঠাতে জিডি করো, আবার এটা করো সেটা করো, মানে অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে। আলটিমেটলি বুঝতেই পারতেছো যে এটা বিশাল ক্ষতি আর কি, এটা মানে অপরিণীয় ক্ষতি আর কি, যেটা আমি বলি। এই ধরনের ক্ষতি আসলে আর কেউ কখনোই তোমার রিকভার করতে পারবে না, এটা করা উচিত না আর কি। তুমি অরিজিনাল সার্টিফিকেট কখনোই জমা দিবা না, যতই চাক, দরকার হলে চাকরি করবো না, বাট এটা তো আমার অর্জন করতে অনেক সময় লাগছে, এবং মনে করো 16 বছর বা 20 বছর বা 25 বছর ধরে আমি এটার পিছনে খাটছি। এখন এই সার্টিফিকেট যদি আমি দিয়ে দেই, আর সেটা যদি কোনো কারণে সে ক্ষতি করে বা এটাকে যদি মিস ইউজ করে, তাহলে আলটিমেটলি তো আমার ক্ষতি হবে, এবং এটা মানে আমি আর অরিজিনাল কোনো সার্টিফিকেট আর রিকভারি করতে পারবো না। এদিকে না যাওয়াটাই বেস্ট। যদি তুমি মানে কনফিডেন্স থাকে যে ঠিক আছে আপনি যদি আমার সার্টিফিকেট সামলাইতে পারেন তাহলে আমি দিতে পারি, তাহলে হয়তো আমি রাজি হতে পারি, বাট আদারওয়াইজ আমি রাজি না, যতই বলুক না। স্যার, ইন্টারনেটে গেলে আমাদের আসলে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ফলো করা উচিত বা কি শিখবো আসলে? আচ্ছা, ইন্টারনেটে তোমরা এখন ডিপার্টমেন্ট কয়টা, ডাইং এবং অ্যাপারেল না? অ্যাপারেল, জি স্যার। আচ্ছা, ডাইং এর ক্ষেত্রে তোমার যদি বলি তাহলে হচ্ছে তোমার প্রথম কাজ হচ্ছে স্যাম্পল ডাইংটা শেখা। স্যাম্পল ডাইং, স্যাম্পল ল্যাব আছে তোমার, ওখানে গেলেই দেখবা যে জি স্যার, স্যাম্পল ল্যাব। ল্যাব ডিপ বলে আর কি, ল্যাব ডিপ প্রোডাকশন আছে। ওখান থেকে প্রথমে আসলে তোমাকে রেসিপি বানানো শিখতে হবে, যে কোনো একটা কালার ম্যাচিং করার জন্য একটা রেসিপি কিভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? এবং সেটার জন্য তুমি দেখবা যে একটা আছে তোমার, স্কেল আছে, কালার স্কেল, মেজারিং স্কেল একটা আছে, এবং সেটা একটা বইও আছে, একটা কালারিং মিক্সিং একটা বই আছে, যে রেড ইয়েলো গ্রিন। হ্যাঁ, এই রেড ইয়েলো আর একটা কি ব্লু না গ্রিন কোনটা? স্যার বেসিক 3টা কালার স্যার, রেড, ইয়েলো, ব্লু, এই 3টাই মনে হয়। ব্লু, হ্যাঁ। তাহলে রেড ইয়েলো ব্লু যেটা, এই 3টা কালার কত কত পার্সেন্টে তুমি মিলাবা, মিক্স করবে, এবং এই 3টা কালারকে মিক্স করে তুমি যে কোনো কালার ম্যাচ করতে পারবে, যে কোনো কালার। তাহলে কত পার্সেন্ট তুমি অ্যাড করবে সেটা ওদের ওখান থেকে আগে শিখতে হবে, যে কোনো কালার। আমি যদি তোমাকে কিসের, যদিও আমার কাছে ওরকম বইটা নাই আসলে, ইন্ডাস্ট্রিতে আমি পাইছিলাম বইটা, তবে ওটার কোনো ছবি আমি আসলে রাখতে পারিনি। ডাইং ডিপার্টমেন্টের কিছু জিনিস আমার কাছে আছে, আমি একটু দেখি। স্যার আরেকটা জিনিস স্যার, একটু কিছু কিছু ফ্যাক্টরি আছে ওরা ছবি টবি তুলতে দেয় না, ভিডিও ছবি এগুলো নিষেধ ফ্যাক্টরিতে। সেই ক্ষেত্রে স্যার আমাদের তো সবই ওইখান থেকে শিখতে হবে, একদম মাথায় নিয়ে আরে আসতে হবে, এছাড়া কোনো শিখতে উপায় হইলে নেই। সবই করতে হবে, শিখতে হইলে সবই দিবে না এটা বলে তো লাভ নেই, তোমার তো উঠানো দরকার হলে উঠাবা। বেস্ট স্টাইল, এখানে ডাইং এর আমার মানে মোটামুটি কিছু জিনিস আছে। ডাইং এর তোমার ইমেজ দেখাবো, ইমেজ ডাইং এর, ইমেজের মধ্যে অনেক ইমেজ, কালার ডাইং এর রেসিপি যদি আমি বলি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে শেয়ার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই যে এটা একটা স্যাম্পল, এটা একটা কালার ম্যাচিং এর একটা স্কেল। তাহলে এখানে বুঝতে পারতেছো বিভিন্ন শেডের
রং আছে অ্যাভেলেবল, এবং প্রত্যেকটার জন্য রেসিপি লেখা আছে, নোট করা আছে। এবং এগুলো কিন্তু মানে যারা যে তোমার কালার সাপ্লাই করে বা কেমিক্যালস বিক্রি করে আর কি, তাদের কাছ থেকে তুমি এরকম বই কালেক্ট করতে পারবে। আবার ইন্ডাস্ট্রিতে যদি তার পার্সোনাল খরচে যেমন এটা পেজটা অনেক পুরনো আর কি, অনেক আগে, এটার কালার এখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এখানে তোমার এই মিক্সিং এর কত পার্সেন্ট অ্যাড করতে হবে এটা লেখা আছে। তো তুমি যদি কোনো একটা কালার জানো যে আমার এই কালারটা ম্যাচ করতে হবে, তাহলে এই কালারটা তোমার এখানে মিলাবা কোন শেডটার সাথে মিলে, ঠিক আছে। ওই শেডটার সাথে ধরে তাহলে তুমি সরাসরি ওই রেসিপিতে চলে যেতে পারো। আমি যদি দেখাই তোমাকে এটা এই কালারটা কার সাথে মিলে, দেখো এখানে এখানে এখানে, এটা অনেকটা এই দুইটা কালারের সাথে মিলে না, ম্যাচ করে না, রেড, এই রেডটা। জি স্যার। তাহলে এইখান থেকে তোমার রেসিপি সিলেক্ট করতে হবে যে তুমি রেড, ইয়েলো, গ্রিন কত পার্সেন্ট করে নিবা, তাহলে অত পার্সেন্ট করে নিয়ে প্রথম রেসিপিটা তুমি তৈরি করবা। এবং এটা আশেপাশে আরো কমপক্ষে 15-20টা রেসিপি বানাইতে হবে, ওইটা মানে একটু বাড়িয়ে একটু কমিয়ে মানে রেসিপিটা তুমি আবার চেঞ্জ করবা। এটা তো মনে করো কাগজের রেসিপি, এখন এই শেপটা তো নাও ম্যাচ করতে পারে ফেব্রিকের সাথে। তো যেহেতু তুমি এটা ল্যাবে তৈরি করতে যাচ্ছ, তখন এটা 16-17টা রেসিপি বানাবে, পয়েন্ট চেঞ্জ করে করে, একটু বাড়াবা একটু কমাবা, তাহলে পয়েন্ট চেঞ্জ করে করে তাহলে 16টা এরকম স্যাম্পল তৈরি হবে একসাথে। স্যার বইয়ের সাথে স্যার বইয়ের যেটা দেওয়া আছে স্যার ওইভাবে দিলে স্যার ম্যাচিং করবে না স্যার? করবে করবে না আসলে, কারণ হুবহু তো মিলবে না। স্যার তাহলে ওরা কিভাবে মিলাইছে স্যার? কারা? এই মানে বইটা যারা স্যার ছাপাইছে ওরা এরা তো প্রতিদিন এক্সপেরিমেন্ট করতেছে, এবং ওদের তো একটা রেসিপি, ওরা তো এখানে রেসিপি লিখেই দিছে কত রেসিপিতে দিলে এই শেডটা আসবে, কত দিলে এটা আসবে, কত দিলে এটা আসবে। আমি তো এটা হুবহু পাচ্ছি না, আমি তো এটা মিলাচ্ছি, আমি তো আর হুবহু এটা বানাইতেছি না, কারণ আমার ফেব্রিকটা এটার কাছাকাছি বলা যাচ্ছে, বাট আমি এই রেসিপিটা ফলো করলে যে ফেব্রিকের এটা আসবে তা তো না, কারণ আমার মেশিন ডিফারেন্ট, আমার মেশিনারিজ ডিফারেন্ট, আমার ফেব্রিকের প্রপার্টিজ ডিফারেন্ট, আমার ফাইবার ডিফারেন্ট হইতে পারে, তারপর তোমার ইয়ার্নের লট ডিফারেন্ট, তারপরে কালারের তোমার যে আমরা বলি যে ডাইসটার স্ট্রেংথ কম বেশি হইতে পারে, হ্যাঁ ডাইসটাও পুরনো হয়ে যেতে পারে, তার স্ট্রেংথটা ড্যাম হয়ে যেতে পারে, এই ধরনের অনেক কিছু। আবার ব্র্যান্ড ডিফারেন্ট, এক এক কেমিক্যালের এক এক ব্র্যান্ড, তাহলে এক একটার জন্য তোমাকে এক একটা চয়েস করতে হবে না। এখন রেসিপিটা আমি হয়তো কাছাকাছি যাবো, বাট অ্যাকচুয়ালি এক চান্সে তুমি এটা আসবে না। ওই 16টা যখন বানাবা তখন 16টা রেসিপির মধ্যে কোনটা বায়ার অ্যাকসেপ্ট করে সেটা তোমার দেখতে হবে, কারণ 16টার মধ্যে কোনটা বায়ারের কাছাকাছি, বায়ারের সাথে মিলতেছে, তো যেটা মিলবে সেটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেবল। আবার সেটা সেই রেসিপিটা ধরে যদি তুমি আবার ডাইং করতে যাও, তখন দেখবা ওইটা আবার ABCD মানে আরো 4 রকম শেড হয়ে গেছে, ঠিক আছে। কারণ তখন তো বাল্ক প্রোডাকশনে যাবে, হিউজ প্রোডাকশনে যাবে, একটা লট থেকে আরেকটা লটে পরিমাণ ডিফারেন্ট, তারপরে ওয়ার্কাররা যখন কাজ করবে তারা টাইম ঠিক মতো মেনটেন করতে পারবে না, অনেক ধরনের ঝামেলা আছে। এই কাজগুলো ওরা এভাবে মিলাইতে হয়, মানে করে করে তোমাকে যাইতে হবে, এটা একদিনে মিলবে না, এক চান্সে মিলবে না, ঠিক আছে। তো যারা ল্যাবে কাজ করে ওদের কাছ থেকে এই জিনিসটা তোমার শিখতে হবে যে সরাসরি এই রেসিপিটা কিভাবে ম্যাচিং করা হচ্ছে। এটা যখন ম্যাচ হয়ে যাবে দ্যাট মিন্স বায়ার অ্যাকসেপ্টেড, হ্যাঁ বায়ার অ্যাকসেপ্ট করছে, তারপরে তোমার এটা বায়ারের অ্যাকসেপ্টেন্স রেসিপিতে তুমি চলে গেছো, তারপরে বাল্ক প্রোডাকশনে যাবা, একটা স্যাম্পল ডাইং করবা, ডাইং করে অ্যাপ্রুভাল নিয়ে নিবা, বায়ার অ্যাপ্রুভাল করে দিলেই শেষ, এরপরে তুমি এটা বাল্ক প্রোডাকশনে সরাসরি চলে যাবে। এরকম একটা স্যাম্পল না, এরকম অনেক স্যাম্পল আসলে প্রতিদিন আমাদেরকে কাজ করতে হবে প্রতিদিন। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ ল্যাবে, ল্যাব থেকে গিয়ে তারপরে তুমি যাবে এসে এই বাল্ক প্রোডাকশন, তাহলে বাল্ক প্রোডাকশনে গিয়ে তো এখান থেকে রেসিপি ঠিক হয়ে গেলে আসলে বাল্ক প্রোডাকশনে আর কোনো কাজ নাই, ঠিক আছে। বাল্ক প্রোডাকশনে আর তেমন কোনো কাজ নেই, ওখানে গিয়ে তুমি সরাসরি মিলাতে হবে। আর এখানে দেখো এই যে তোমার কি বলে এই যে আস্তে আস্তে বই কালেকশন রাখা, হ্যাঁ কালেক্ট করে রাখা, যেই কাজগুলো তুমি করতেছো কন্টিনিউয়াস এই কাজগুলো সেভ করে রাখা, স্যাম্পল দিয়ে রেসিপি লিখে, বায়ারের নাম লিখে, কালার নাম লিখে প্রত্যেকটা স্যাম্পল সেভ করে রাখা। এই ডাটাগুলো যদি তোমার কখনো পুরনো ডাটা চলে আসে, অর্থাৎ বায়ার যদি মনে করো এই অর্ডারটা পরে আবার দেয়, তাহলে তোমার আর রেসিপি বানাইতে হচ্ছে না, তুমি সরাসরি এখান থেকে রেসিপি নিতে পারতেছো। তাহলে এগুলো তুমি প্রিজার্ভ করে রাখবা, এই প্রিজার্ভ করে করে দেখা যায় অনেক ডাটা আসলে রাখা হয়
এই তোমার ইন্ডাস্ট্রির মধ্যে, এবং ওদের ফাইল আছে, মানে এই কালার ডিপ, হ্যাঁ, এটার বিশাল ফাইল রেখে দেওয়া আছে। এখানে যদি তোমাকে আমি একটু দেখাই, এই যে দেখো, এই যে সবগুলো কিন্তু সে রেসিপি বানাচ্ছে, এই যে এখানে 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 এখানে, সবগুলো একই রেসিপি কিন্তু, তবে পয়েন্ট বেশি কম আছে। এই যে এখান থেকে সে এখন কালার নিচ্ছে, এটাতে অ্যাড করছে, বাকিগুলো তো অ্যাড করবে, তবে পরিমাণ একটু বাড়াবে একটু কমাবে। রেসিপি খুঁজতেছে সে, এখন রেসিপি পায় নাই, ঠিক আছে, এভাবে খুঁজতেছে। মানে রেসিপি দেখো তুমি, সব কালার একই রকম লাগে, কিন্তু এটা দিয়ে যখন ডাইং করবো আমি, তখন আর একরকম থাকবে না, এটা এক এক রকম শেড ধারণ করবে। এটা একই রকম শেড দেখা যাচ্ছে, কিন্তু পরে গিয়ে একরকম হবে না। কথাটা বুঝতে পারছি? এগুলো খুব মজার আর কি, এখানে কাজ করে করে তুমি এটা বুঝতে পারবে। এরপরে তোমার এখানে যেমন এখানে একটা কালার দেখো, এই যে ডাইস, সে রং করছে, দেখছো? এই যে দেখো কতগুলো শেড বের হয়েছে। রেসিপি কিন্তু তার একই ছিল, একই রেসিপির মধ্যে অনেকগুলো শেড পাওয়া যাচ্ছে। এখন কোনটা বায়ারের কাছাকাছি, অর্থাৎ কোনটা অ্যাকসেপ্টেবল, সেটা তোমার দেখতে হবে, যে আমার কোনটা চলে, কোনটা আমি খাটাইতে পারবো, হ্যাঁ, বায়ার কোনটা নিবে কোনটা নিবে না। তাহলে এটা নিলাম, বাকিগুলো ফেলে দিব না, ফেলে দিব না, এটা আমি সেভ করে রাখবো। বুঝতে পারতেছো? কারণ পরে যদি আবার এই কালারটা চায়, তখন আমি এটা মিলাতে পারবো সাথে সাথে। এক কাজ দুইবার করবো না, যে কাজ করবো এটা সব মানে সেভ করে রাখবো, সেভ করে রাখবো সবসময়। মজার আর কি, কাজ করতে করতে তুমি আস্তে আস্তে জিনিসগুলো খুব এইভাবে শিখবে। এই যে হলুদ ইয়েলো কালার, তো তুমি দেখো কিরকম হয়, অনেক রকম শেড এখানে দেখা যাচ্ছে। এই যে পার্সেন্টেজ দেখলেও বুঝতে পারছো এখানে পার্সেন্টেজ কিভাবে চেঞ্জ করতেছে, এক একটা পার্সেন্ট, আবার এই পার্সেন্টেজের মধ্যেই তিনটা, এই পার্সেন্টেজের তিনটা, হ্যাঁ, তাহলে এক একটা এক এক রকম। আবার যদি পিছনে আসো, তাহলে এখানে যদি দেখো, এই যে এটার মধ্যে দেখো ডার্ক থেকে শুরু করে লাইট কালার পর্যন্ত, তাহলে কি ধরনের শেড ভেরিয়েশন হইতে পারে। তাহলে অনেক সুন্দর আর কি এই ল্যাব ডিপের কাজটা, এটা শেষ হলেই আসলে তোমার কাজ শেষ, আর তেমন কোনো কাজ নেই। তোমার রেসিপি ওইটা পেয়ে গেলে তুমি বাল্ক প্রোডাকশনে চলে যাবে, ঠিক আছে? পিএস পিএস কন্ট্রোলার কি জানো, পিএস। স্যার হ্যাঁ স্যার 100% Dyeing এ আর কোনো যদি কাজ নেই। কালারটা ম্যাচিং না হয়, হ্যাঁ স্যার বাইরা যখন ওই যে কালারটা দেয়, সেম ফেব্রিকটা কালারটা দেয় স্যাম্পলটা, ওটা যদি 100% যদি ম্যাচিং না হয়, তাহলে তারা কি অ্যাকসেপ্ট করবে? না, করবে না। 100% বলতে এখানে প্লাস মাইনাস আর আছে আর কি, প্লাস মাইনাস। যেমন আমি এটা চাচ্ছি, এখন এটার থেকে এইটা তো আর আমি নিব না, ঠিক না? এটা কি নিব না, বুঝতে পারতেছো? এটা আমি চাচ্ছি, কিন্তু এখন তুমি তো আমার দিকে দিলে নিব না। যদি এটা হচ্ছে ডার্ক, কালারটা এটা যদি ম্যাচিং না হয় স্যার, ম্যাচিং না হলে নিবে না তো, অ্যাকসেপ্ট করবে না, কালারটা একটু অ্যাকসেপ্ট করবে না। ম্যাচিং না হলে তো ডাটা কালার একটা মেশিন আছে, ওটার মাধ্যমে নাকি করা হয়? না না, ওইটা ডাটা হচ্ছে কালার তোমার, মেশিন, ওইটার ওটা ক্ষেত্রে দিলে নাকি? মানে ওইটা হচ্ছে বলতেছে যে সরাসরি রেসিপি বলে দেয় না, আসলে ওইটাও কিন্তু, এটা হচ্ছে কম্পিউটারাইজড একটা আইডিয়া তুমি পাচ্ছ, কিন্তু প্র্যাকটিক্যালি গেলে তুমি ওটা পাবা না। প্র্যাকটিক্যালি যাইতে গেলে তোমাকে ওই রেসিপিটা দিয়ে কাজ করতে হবে, রিয়েলি কাজ করতে হবে। বুঝতে পারছো? তোমার ডাটা কালার থেকে একটা রেসিপি পাইছো, এখন ওটা দিয়ে কিন্তু আবার বানাইতে হবে, বানায় দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা। এমন না যে ওটা দিয়ে করলেই আমার 100% হয়ে গেল। কথাটা বুঝাইতে পারছি? ডাটা কালার তো মনে করে অ্যাডভান্স, মানে সে বলে দিচ্ছে যে কত কত পার্সেন্ট অ্যাড করলে এরকম শেড আসবে, এটা বলে দিচ্ছে, কিন্তু মিলাইলেই যে ওটা আসবে সেটা কিন্তু না। কথাটা বুঝাইতে পারছি? যেমনটা এখানে বলে দিচ্ছে না, এই স্কেলটা বলে দিচ্ছে আমাকে যে এইটা আসবে, এইটা মিলাইলে। এখন ডাটা কালার কি করতেছে, ওর কাছে এরকম হিস্টোরি আছে, এরকম ডাটা ওর মধ্যে সেভ করা আছে। এখন ও এই ফেব্রিকটা যখন ওর ভিতরে দিয়ে দিবা, তখন ও এই ফেব্রিকটা নিয়ে ও চেক করবে কার সাথে ম্যাচ করে। বুঝতে পারতেছো? তখন তোমাকে সে একটা রেসিপি বলে দিবে, ও এটার থেকে লাইট রিফ্লেকশন নিয়ে, রিফ্লেকশন দেখে তোমার একটা রেসিপি বলে দিবে সে, তুমি তখন ওটা দিয়ে বানাচ্ছ, একই কাজ। এখন এটা হচ্ছে ম্যানুয়াল, কাগজ দেখে করতেছি, আর ওইটা তখন তুমি এই ফেব্রিকটা ঢুকাই দিবা, ও এটার সাথে মিলাইয়া তোমাকে একটা রেসিপি বলে দিচ্ছে। দুইজন আসলে একই জিনিস, দুইজনই অটোমেটেড, হ্যাঁ, তাদের প্রিভিয়াস ইনফরমেশনের উপর বেস করে তারা তোমাকে একটা রেসিপি দিচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি নাও মিলতে পারে। তোমাকে অবশ্যই বানায় দেখতে হবে, ডাইং করে দেখতে হবে। তাহলে তুমি যদি এই রেসিপিটা পেয়ে যাও, আলটিমেটলি তোমার বাল্ক প্রোডাকশনে যাবে, এরপর বাল্ক প্রোডাকশন, ঠিক আছে?
এরপরে তো বাল্ক প্রোডাকশন অর্থাৎ কেজিতে কনভার্ট করবা, এটা তো গ্রামে থাকবে অথবা মিলিগ্রামে থাকবে, পার্সেন্টে থাকবে, ওটাকে তোমার নিয়ে যেতে হবে কেজিতে। কত কেজি দিবা, কত পি দিবা, সেই হিসাবটায় তুমি কনভার্ট করে নেবে। তাহলে আলটিমেটলি তোমার এই ডাইং প্রসেস, মানে এটাতে আসলে খুব বেশি কাজ নেই ডাইং ইন্ডাস্ট্রিতে, একেবারে সহজ একটা কাজ। স্যার ড্রয়িং এর কি সবকিছু কেজিতে ইয়া করা হয় ক্যালকুলেশন, মানে ফ্যাব্রিক কেমিক্যাল সব? হ্যাঁ, তোমার ওখানে তো টনকে টন ফেব্রিক ডাইং করবা, 1000 টন, 8,800 কেজি, 300 কেজি, 500 কেজি, তাহলে কেজি হিসেবে অনেক কেজি যখন তুমি ডাইং করবা তখন তো কয়েক কেজি ডাইসও লাগবে। অন দা ওয়েট অফ ম্যাটেরিয়ালে তোমাকে ডাইস এন্ড কেমিক্যালস অ্যাড করতে হবে না? জি স্যার। অন দা ওয়েট অফ ম্যাটেরিয়াল যত বাড়বে তোমার ডাইস এন্ড কেমিক্যালস তো বেশি দিতে হবে। আর এখানে তো তোমার একেবারে ছোট স্যাম্পল, যখন ডাইং করতেছি স্যাম্পল রুমে তোমাদের এটা কয়েক গ্রাম, 5 গ্রামও না, মানে ফেব্রিকের সাইজ হচ্ছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম ফেব্রিক ডাইং করতে আর কয়েক গ্রাম ডাইস লাগবে। তো তাহলে আমরা এই যে ছোট একটা ল্যাব টেস্ট করে যে কালারটা পাচ্ছি, যে যে কনসেন্ট মানে ইয়াটা পাচ্ছি কেমিক্যালের যে রিঅ্যাকশনটা, কিন্তু আমরা যদি বাল্ক পড়াশোনা যাই সেখানে কি এই সেম ভাবে ওরকম সেটে পাবো? আহা, ওইটাই তো বলতেছি, ওখানে গিয়ে কাছাকাছি পাবা, 100% কোথাও মিলবে না। স্যার না মিললে পরে 100% ঠিক করার উপায় কি স্যার? ঠিক করার হচ্ছে তোমার এখানে তো এক্সপিরিয়েন্স লাগবে যে কি করতে হবে, তুমি সামান্য কিছু কি অ্যাড করবে সেটা তোমার একটু জানতে হবে। হ্যাঁ, কেমিক্যাল ট্রিটমেন্ট দেখতে হবে, শেড মিলাইতে হবে, টাইম ঠিক রাখতে হবে, কতক্ষণ প্রসেস করবা, হ্যাঁ টাইম বারবার চেক করতে হবে, শেড মিলছে কিনা মিলছে কিনা মিলছে কিনা, বুঝতে পারতেছো? এটা অন দা প্রসেসে অনলাইন কন্ট্রোলও করতে হবে, যে আমার শেড মিলছে সাথে সাথে এটা ওয়াশ করে নামায় ফেলো। এখন নামাই দেখছো মিলে নাই, তাহলে কি করতে হবে আবার, তাহলে আবার একটা কাজ বাড়তেছে, এক্সট্রা কাজ বাড়বে। তো এই ধরনের কতগুলো এক্সপিরিয়েন্স, অর্থাৎ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমার এখানে লাগবে পরে। এখন প্রথম কাজ হচ্ছে এই যে রেসিপি বের করা, এরপরে তো মিলানো শিখতে হবে, যে বাল্ক প্রোডাকশনে তুমি কিভাবে মিলাবা। এই দুইটা শিখে তুমি যদি 2-3 বছর চাকরি করতে পারো ঠিক মতো, শেড মিলাই মিলাই কাজ করতে পারো, আলটিমেটলি তোমার এখন ফাইনালি তুমি করতে পারবে। বুঝতে পারছি? আর অ্যাপারেল ইন্ডাস্ট্রি যারা আছো তোমাদের কাজ হচ্ছে এগুলো দেখা, কি বলে 3টা ডিপার্টমেন্ট দেখা, এটা হচ্ছে কাটিং, সিউইং এবং প্যাকিং। কাটিং, সিউইং, প্যাকিং, এর সাথে আই ডিপার্টমেন্ট, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলতেছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সেটা তোমাকে চেক করতে হবে। এই দুইটা জিনিস তোমাকে চেক করতে হবে। এটা আসলে এখানে বুঝাইয়া লাভ নাই, মানে ডাইং এর মধ্যে এতটা সোজাও না আবার একেবারে কঠিনও না, তোমাকে লাইনে দাঁড়ায় দাঁড়ায় পুরো জিনিস দেখতে হবে, কাজ শিখতে হবে, কত সময় লাগে প্রোডাকশন করতে, লেআউটটা কিভাবে হয়, একটা গার্মেন্টস এর জন্য কয়টা মেশিন লাগবে, কয়টা প্রসেসের জন্য কয়জন ম্যান পাওয়ার লাগবে, তাদের অপারেশন গুলো কি কি হবে, তারপরে তুমি এটাকে শর্ট করতে পারবে না, মানে লাইনটাকে একটু কমায় আনতে পারবে না, কয়েকজন ওয়ার্কার বাদ দিতে পারবে না, এই ধরনের চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে কাজ করতে হবে। তারপরে প্রোডাকশন বাড়াইতে পারো কিনা। স্যার, হ্যাঁ আমাদের অ্যাপারেল ডিপার্টমেন্টে মানে আলোচনার অংশটা স্যার অনেক ব্যাপক স্যার, মানে এর ভিতরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এর ভিতরে লেআউট, এর ভিতরেই প্রোডাকশনের অনেক কিছু স্যার ইনভলভ। আসলে কি স্যার অ্যাপারেলে এখানে একটা অনেক অনেক কোথায় পেলা অনেক স্যার আলোচ্য বিষয় তো স্যার আমরা এখন যে সাবজেক্ট গুলো পাচ্ছি স্যার, মানে ভ্যারিয়েশন তো স্যার অনেক বেশি মনে হচ্ছে, মানে ডিপার্টমেন্টাল ওয়াইজ। কিরকম ভেরিয়েশন আমি আগে শুনে নেই। স্যার ভ্যারিয়েশন বলতে আমরা অ্যাপারেলে যে মেজর সাবজেক্ট গুলো পেয়েছি স্যার, তো এখানে স্যার আলোচ্য বিষয়ে যেমন স্যার আমরা ফ্যাশনও দেখছি, আমরা এর ভিতরে বিভিন্ন সুইং দেখছি, সুইং এর পার্ট দেখছি, তাছাড়াও স্যার আই ডিপার্টমেন্টকেও আমরা পাচ্ছি কিভাবে কাজ করে, মানে আলোচ্য বিষয় স্যার অনেক বেশি মনে হচ্ছে। আলোচ্য বিষয় বেশি, তবে কাজ করতে হবে তোমাকে ওই একটা ডিপার্টমেন্টে কাজ করতে হবে না। এখন তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করবে এটা তুমি জানো না, বুঝতে এই পারতেছো? কারণে কি স্যার সব মানে শিখে রাখা? তুমি তো জানো না কোন ডিপার্টমেন্টে তুমি কাজ করবে, এটাই তো সমস্যা। যেমন ফেব্রিক ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টে আমি জানি যে আমাকে হয় উইভিং এ কাজ করতে হবে, নয় নিটিং এ কাজ করতে হবে। ডাইং ডিপার্টমেন্ট জানে যে ওদের ডাইং ডিপার্টমেন্টে কাজ করতে হবে। এখন তোমরা তো জানোই না তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করবে। এখন তুমি কি শার্ট বানাবা না ট্রাউজার বানাবা, নাকি জ্যাকেট বানাবা, নাকি আন্ডারগার্মেন্টস বানাবা, না কি বানাবা তুমি তো জানো না। এক এক ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম, এটা কোনো ইন্ডাস্ট্রির সাথে কোনো ইন্ডাস্ট্রি মিলবে না। বুঝতে পারছি।
বুঝতে পারছো? এখন তোমাকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে জেনারেল প্রসেসটা। তোমাকে যে যে ইন্ডাস্ট্রিতে যাও না কেন, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, তোমাকে এই কয়েকটা জিনিস তোমাকে দেখতে হবে। একটা হচ্ছে কাটিং দেখতে হবে, যে এখানে কি কি পার্টস কাটিং করতেছে একটা গার্মেন্টস তৈরি করতে, সেই পার্টস গুলো জয়েন করবে সিউইং মেশিন দিয়ে, তাহলে সেলাই করবে কোন কয়টা মেশিন দিয়ে সেটা তোমাকে বুঝতে হবে। দ্যাট মিনস লেআউট প্ল্যান বুঝতে হবে। লেআউট প্ল্যান যদি বুঝতে পারো, তারপরে তোমাকে শিখতে হবে প্রোডাকশন কিভাবে বাড়াইতে হবে। প্রোডাকশন বাড়ানো শিখতে পারলে দেন তুমি প্যাকিং এ যাবা, যে প্যাকিং এর অবস্থা কেমন, কত দ্রুত প্যাকিং করা যায়, শিপমেন্ট দেওয়া যায় কত ভাবে, মানে কত তাড়াতাড়ি, যেটা হচ্ছে মার্চেন্ডাইজারের কাজ, যে শিপমেন্ট। তারপরে কস্টিং, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কনজাম্পশন। এই জিনিসগুলো তো তোমাকে হাত দিতে হবে, যে এগুলো আমি কিভাবে সেভ করতে পারি, কত সেভ করতে পারি। যত সেভ করতে পারবা তত তুমি প্রফিট করতে পারবা। কারণ আলটিমেটলি তুমি সিউইং সিউইং ডিপার্টমেন্ট আসলে প্রফিট খুব একটা বেশি না আর কি। ওরা শুধুমাত্র লেবার কস্টটা পায় আর লেবার কস্ট। এখানে খুব একটা যে প্রফিট, মানে মানে কোয়ান্টিটির উপর বেস করে প্রফিট অনেক, বাট মানে পার প্রোডাক্টে আসলে প্রফিট খুব বেশি না। দেখা যাচ্ছে তুমি একটা গার্মেন্টস যদি তুমি $3 সেল করো, তো তোমার প্রফিট হচ্ছে দেখা যায় মাত্র মানে 2 সেন্ট। হ্যাঁ, মানে $0.2। তাহলে $0.2 জন্য তুমি আসলে পরিশ্রম করতেছো এখানে, ঠিক আছে? তো এটা মনে করো কি বলবো, 10 টাকা বা 5 টাকার জন্য তুমি কষ্ট করতেছো। কারণ 5 টাকা কিভাবে সেভ করতে হয় সেইটা তোমাকে শিখতে হবে এখানে। যে প্রত্যেকটা গার্মেন্টস থেকে যদি তুমি 1 টাকা সেভ করতে পারো বা 5 টাকা সেভ করতে পারো, তখন তুমি 1 লাখ পিসে 5 লাখ টাকা সেভ করতে পারবে। এরকম আর কি, কাজটা এইভাবে চিন্তা করতে হবে এবং তোমাকে সেইভাবে চিন্তা ভাবনা করে সেভাবে কাজ করাও শিখতে হবে। আর আলটিমেটলি ওই যে প্রোডাকশন বাড়াই বা লোক কমাই, এই কাজগুলো সবসময় চিন্তা করে। কারণ আলটিমেটলি তো আর কোনো উপায় নেই, তুমি আর কিভাবে তুমি প্রফিট বাড়াবা। আলটিমেটলি তুমি লোক যদি কমাইতে পারো, তাহলে তুমি প্রফিট করতে পারবে। তো এইরকম চিন্তা ভাবনা আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেশি। আর এখন তো ওই যে আয়ের কথাটা কেন আসতেছে, কারণ আয়ের কথাটা আসতেছে তোমার যে বায়ার কমপ্লায়েন্স এর কারণে। যেহেতু তারা একদিকে সেফটি চাচ্ছে, একদিকে প্রোটেকশন চাচ্ছে, একদিকে আবার এফিসিয়েন্সি ভালো চাচ্ছে, ঠিক আছে, কোয়ালিটিও আবার ভালো যাচ্ছে। হ্যাঁ কোয়ালিটিও ভালো চাচ্ছে। তার মানে এখন বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী এখন আই ডিপার্টমেন্টটা আমার দরকার। এখন সবগুলো তুমি একসাথে যাতে মনিটরের মধ্যে রাখো, মনিটরিং এর মধ্যে রাখো, ওই যে যেটা বলি কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে রাখো, যে ওরা চেক করতেছে কিনা আমার গার্মেন্টস, আমার এদেরকে আবার পুলিশ বলে আর কি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, যে বায়ারের চোখ হিসেবে কাজ করে আর কি, ইন্ডাস্ট্রির মালিকের চোখ হিসেবে কাজ করে, যে কোথায় কোথায় ফল্ট আছে বা কোথায় কম হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, এগুলো যাতে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারে। এই জন্য ওদের ওরা রিপোর্ট তৈরি করে, কন্টিনিউয়াস রিপোর্ট। কারণ তুমি তো এমনি ইন্ডাস্ট্রি সারাদিন ঘুরে তো আর খুঁজে বের করতে পারবে না। তো তোমার কাছে যদি লিখিত কোনো ডকুমেন্ট থাকে, তুমি সেটা দেখে খুব সহজে প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারো, এফিসিয়েন্সি কমে যাচ্ছে, কোথায় কমতেছে, কোন ডিপার্টমেন্টের সমস্যা, সেগুলো তুমি যাতে খুব সহজে আইডেন্টিফাই করতে পারো। এই জন্য আই ডিপার্টমেন্টটা খুবই এখানে জরুরি আর কি। ম্যান পাওয়ার, ওভার টাইম, হ্যাঁ ওভার টাইম ক্যালকুলেশন, এইচআর ডিপার্টমেন্টের কাজ কিছু, মানে মাল্টিপারপাস আর কি। তো এখানে তোমাকে সিকোয়েন্স অনুযায়ী আস্তে আস্তে শিখতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে, যদি তুমি ভালো করতে চাও। এখন কথা হচ্ছে তুমি কোনটাতে শিখবা বা কিভাবে শিখবা সেটা তোমার উপরে থাকতেছে, কারণ ইন্ডাস্ট্রি ওয়াইজ ভেরি করবে। এটা কোনো আমি ফিক্স করবো না। তুমি যে ইন্ডাস্ট্রিতে যাও তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে এবং সেভাবেই তোমাকে স্টাডি করতে হবে সিকুয়েন্সিয়ালি। কাটিং, দেন এটা, দেন এটা, তারপরে কনজাম্পশন, টাইমিং, প্রোডাকশন, প্যাকিং, দেন এফিসিয়েন্সি। এই কয়েকটা পয়েন্টই আসলে তোমাকে ঘুরে ফিরে দেখতে হবে, ঠিক আছে? আর যদি তুমি অন্য কিছু পাও আর কি, অন্য কিছু নাই আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটাই। তবে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে মজার হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারদের কোনো তেমন একটা কাজ নেই, ওয়ার্কাররাই সব কাজ করতেছে। ইঞ্জিনিয়াররা আসলে শুধুমাত্র মনিটরিং করতেছে, দেখতেছে, কাগজ বানাচ্ছে, ডকুমেন্ট করতেছে। কারণ এখানে ম্যাক্সিমাম অশিক্ষিত পোলাপাইন থাকে বা মানুষ থাকে। তো আসলে লেখালেখার কাজ বা ডকুমেন্ট রেডি করার কাজ, এগুলো হচ্ছে আমাদের কাজ, এগুলো আমরা করতেছি ইন্ডাস্ট্রিতে। আর যারা ওরা খালি কাজ করে চলে যায়, কাজ করে চলে যায়, শেষ। প্রত্যেকদিন পরিশ্রম করে, প্রত্যেকদিন বাসায় গিয়ে রেস্ট করে, এই ওদের কাজ ওইটা। আমাদের কাজ হচ্ছে ডকুমেন্ট রেডি করা, কিছু প্রিজার্ভ করে রাখা, মনিটরিং এর মধ্যে রাখা। বুঝতে পারছি? জি স্যার। আর যদি তুমি কিছু বলতে চাও বা কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আমার কাছে এই দুইটা আমরা যে ডাইং সেকশনে, স্যার আমরা যে ডাইং সেকশনে যে কাজ করে, যে ল্যাব সেকশনে যে কাজটা করে,
কিন্তু ফ্লোর সেকশনে এটা কিভাবে কাজ করে এটা একটু বললে। ফ্লোর Lab সেকশনে এর তো কোনো কাজ কাজ। করে না। ফ্লোর সেকশনে তোমার তো রেসিপিটা শুধু কনভার্ট করে নেয়। এটা গ্রামে ছিল, এটাকে কেজিতে নিয়ে যায়। জি স্যার। ওখানে তো আর কোনো কাজ নেই। হ্যাঁ। আর ম্যাচিং করে, ম্যাচিং বলতে ওই যে চেক করে যে আমার মিলছে কিনা। কারণ তোমার তো ওইটা Exactly, আনলিমিটেড জি টাইম স্যার। তো তুমি ডাইং করবা না। এটা তো সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে আবার নামাবো না তুমি। তো রেসিপি হয়ে গেলে, শেড মিলে জি গেলে তো স্যার। নামায় ফেলবা। এটা তো তোমার চেক করে রাখতে হবে যে হ্যাঁ শেড মিলে গেছে, এখন এটা ওয়াশ করে নামায় ফেলো। ওই পর্যন্ত তোমাকে এটা মনিটরিং এ রাখতে হবে। নয়তো এমনি তো আর কোনো কাজ তেমন একটা নাই। জি স্যার। শুধু কেজিতে কনভার্ট করা। তোমাদের একটা রেসিপি আছে, তোমরা রেসিপি পড়ছো কিনা? গ্রামের রেসিপি থেকে কেজির রেসিপিতে কনভার্ট করার একটা সূত্র আছে। ওই সূত্রটা তোমাকে জানতে হবে। এখানে দুইটা ছোট ছোট সূত্র আছে আর কি। ওই তোমার আমরা যখন ডাইং ল্যাবে ছিলাম, আমাদেরকে শিখাইতে যাচ্ছিল না। বলে যে ভাই আপনি কিভাবে হিসাব করতেছেন, কিভাবে আমার বলেন না কেন, একটু বলেন আমি কিভাবে হিসাব করি। সে আমার বলে না। পরে আমি আবার হিসাব করে বাইর করে দিলাম, আপনি এত দিচ্ছেন কিনা বলেন। বলে হ্যাঁ তুমি কিভাবে বাইর করলা। বলে হ্যাঁ মানে আপনি মানে এটা না জানার কি আছে। ঠিক আছে। ও আস্তে আস্তে সে মানে এই কি বলবো আর কি, আমি আস্তে আস্তে শেষ আর কি। ও ও ভাবতেছে যে আমি এটা জানবো না। হ্যাঁ, তো তোমার ওই রেসিপির সূত্রটা শিখতে হবে, কোন সূত্র দিয়ে তুমি আসলে রেসিপি বানাবা প্লাস ই করবা। মানে ওই সূত্র তো তোমার শেখা কথা, ডাইং এর স্টুডেন্ট কি না আমি বলবো? স্যার আপনি বলে দেন স্যার। আমি আমি বলবো কেন, সেটাই তো কথা। এখন তুমি হচ্ছে ডাইং এর স্টুডেন্ট, তোমার রেসিপি যদি আমি বলে দিই তাহলে তো আর হইলো না। কি স্যার আপনি তো আমাদের স্যার স্যার। হ্যাঁ আমি তো স্যার বুঝলাম। এখন আমার তো বস হচ্ছে ও। এখন ও তো হচ্ছে অ্যাডভান্স ইন মেজর ওয়েট প্রসেসিং, ও তো বস। কি এটা তো ওর উপরে তো কেউ নাই। তোমার উচিত ওর থেকে শেখা, আমার কাছ স্যার থেকে না। আমরা যারা স্যার আমরা যারা গার্মেন্টসে আছে স্যার আমাদেরকে বলেন স্যার। তোমাদেরকে বলে দিব। বিশ, তেইশ, বিশের চার। আচ্ছা আইডি গুলো আমি একটু নিয়ে নেই, দেখি আমার কাছে লেখা আছে কিনা, তারপরে আমি তোমাকে বলতেছি। 101, 20 থেকে 27, 20 থেকে 15। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জন। ওই 17 জন ছাড়া আর নাই, চলে গেছে সবাই। হ্যাঁ সবাই চলে গেছে। আমরা তো 27 জনের মতো না 25 জনের মতো ছিলাম। পঁচিশ জন স্যার ছিলাম না 20 আমরা, প্রায় 25 জন। স্যার 20 ইনটেক 19 স্যার দেয়নি এখনো। 19 না তোমরা তো এখন মাত্র 16 জন আছো, বাকিটা গেল কোথায় হঠাৎ করে? স্যার আইডি আগে দেয়নি স্যার, মাত্র দিছি স্যার। 14 ইনটেক 14 আইডি। 14 আইডি, 14 ইনটেকের আরেকজন ছিল না, তুমি একাই? 14 তুমি একাই? জি স্যার। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে দেখাই তোমাদের সূত্রগুলো, লেখা বা বইলা বোঝানো যাবে না। আচ্ছা এটা হচ্ছে শেড পার্সেন্ট, দেখো একটু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ
জি স্যার। ওকে, জি স্যার দেখা দেখো যাচ্ছে। দেখো এগুলো কিন্তু মানে ফিক্সড না আর কি, ঠিক আছে? আমি যেখানে কাজ করছি সেখানে এরকম একটা রেসিপি আমরা ইউজ করছি আর কি। তো তুমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তোমারও এরকম একটা রেসিপি তোমার নিজের জন্য তৈরি করে ফেলতে হবে। যেমন এখানে আমরা লিখছি কি শেড পার্সেন্ট, অর্থাৎ ওই যে হালকা থেকে লাইট থেকে ডিপ, হ্যাঁ, তো সেরকম শেড পার্সেন্টের উপর ভিত্তি করে সল্ট সল্ট কি পরিমাণ দিতে হয় রয়্যাল কালারের জন্য আর অন্যান্য কালারের জন্য কি পরিমাণ সল্ট দিতে হয়, প্লাস সোডা দিতে হয় কি পরিমাণ গ্রাম পার লিটারে। এটা হচ্ছে সেই একটা রেসিপি। তাহলে জেনারেল একটা রেসিপি শেডিং এর জন্য আমরা ব্যবহার করতেছি। এরপরে আমাদের সূত্র ছিল এই দুইটা, এই যে এটা দেখো, এটা হচ্ছে ডাই আমরা কিভাবে হিসাব করি, ফেব্রিক ওয়েট ইনটু রেসিপি অ্যামাউন্ট ডিভাইডেড বাই স্টক সলিউশন পার্সেন্ট, এটা বুঝতেই হবে। তাহলে ফেব্রিক ওয়েট ইনটু রেসিপি অ্যামাউন্ট, ওই যে কেজিতে তুমি যদি কনভার্ট করতে চাও কেজিতে, তাহলে এই রেসিপিটা তোমাকে ইউজ করতে হবে। এখন এখানে সূত্র আছে, তবে তোমাকে কি করতে হবে, অ্যামাউন্ট গুলো বসায় বসায় চেক করতে হবে যে কত আসছে। কারণ আমি এখানে পার্সেন্টটা কিভাবে হিসাব করতেছি সেটা অবশ্যই ইন্ডাস্ট্রিতে তোমার মিলাইতে হবে এই সূত্রটা, যে এইভাবে এই পার্সেন্ট এভাবে বসাইলে কত কেজি আসে, তাহলে ওদের হিসাবের সাথে আমার হিসাবটা মিলতেছে কিনা অবশ্যই তোমাকে চেক করে দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রেসিপির স্টক সলিউশন পার্সেন্টেজ। রেসিপির অ্যামাউন্ট কত ছিল, মানে পয়েন্ট সামথিং এত গ্রাম ছিল, তাহলে ওই গ্রামটা তুমি এখানে বসাবো। আর স্টক সলিউশন বলতে কোনটা, স্টক সলিউশন হচ্ছে কি ওই যে কালারে তুমি যেই পরিমাণটা ইউজ করো, ওই যে 0.1 শেড 0.2 শেড, বুঝতে পারতেছো? এই যে এখানে একটা শেড পার্সেন্ট আছে না, যে কত পার্সেন্ট শেড তুমি ইউজ করতেছো, সেই পার্সেন্টের উপর ভিত্তি করে এটা এখানে বসবে এত পার্সেন্ট। তাহলে রেসিপির এত পার্সেন্ট হলে কত গ্রাম হয় সেটা কেজিতে চলে যাবে, এত ফেব্রিকের জন্য ওটা কেজিতে আমাকে কনভার্ট করে নিতে হবে। যদি তুমি কেমিক্যাল হয়, এটা হচ্ছে ডাইসের জন্য, যদি কেমিক্যাল হয় লিকার টিকার অন্যান্য যে কেমিক্যাল গুলো সেগুলো যদি হয়, তাহলে তখন তোমাকে এই রেসিপিটা ইউজ করতে হবে, ফেব্রিক ওয়েট ইনটু ম্যাটেরিয়াল ইনটু লিকার রেশিও, মানে ম্যাটেরিয়ালের সাথে লিকারের রেশিওটা কত, 10 না 1 না 5 না 6, সেটা তোমার এখানে লিখতে হবে। ইনটু রেসিপি অ্যামাউন্ট ডিভাইডেড বাই 1000 কিসের জন্য, ওই যে লিকার মানে লিটারের জন্য 1000 লিটার যেটা সেটার জন্য, ইনটু স্টক সলিউশন পার্সেন্টেজ। দেখো এখানেও স্টক সলিউশন পার্সেন্ট আছে, যেহেতু তুমি কত গ্রামের সলিউশন বানাইছিলা সেটা উপরে বেস করে এখানেও সেই জিনিসটা লেখা আছে, তাহলে কত গ্রামের তুমি সলিউশন বানাচ্ছ, তাহলে সেটা দিয়ে তুমি এখানে লিখবে। ঠিক আছে, তাহলে এই দুইটা সূত্র দিয়ে একটা ডাইস আর একটা কেমিক্যাল হিসাব করা হয়। আর পানি কিভাবে হিসাব করা হয়, পানি হিসাব করা হবে ওই যে তোমার অন দা ওয়েট অফ ম্যাটেরিয়ালের উপরে কত লিটার তুমি পানি দিবা, তার সাথে সাথে এত এত কেজি ডাই দিবা, এত কেজি কেমিক্যাল দিবা। এখন ডাইনের মধ্যে কোনটা, ওই যে রেড ইয়েলো গ্রিন, মানে তিনটা কালার তুমি এখান থেকে হিসাব করবে একটা করে। আর এগুলো হচ্ছে কোনটা, যেমন অক্সিলারিজ, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে তোমার সল্ট সোডা, এই ধরনের যেগুলো থাকে। সল্ট সোডা সাধারণত কেজিতে চলে যায়, আসলে সরাসরি কেজি আমরা অ্যাড করে দিই, গ্রাম বা কেজি। আর এখানে যেটা কেমিক্যাল আরেকটা তোমার যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার অন্যান্য কেমিক্যাল গুলো, কি বলে এগুলোকে, লিটারে তোমার থাকে না অনেকগুলো কেমিক্যাল, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ সিকোয়েস্টারিং এজেন্ট, হ্যাঁ ওয়েটিং এজেন্ট, এই ধরনের কেমিক্যাল গুলো আসলে এই রেসিপিটা দিয়ে হিসাব হবে। আর স্টক সলিউশন যখন তুমি ওই যে ল্যাবে তৈরি করো, ল্যাবে তখন এই সূত্রটা ইউজ করি আমরা, স্টক সলিউশন রিকোয়ার্ড টু প্রিপেয়ার X% শেড অথবা X% সলিউশন। অর্থাৎ তুমি যখন একটা স্টক সলিউশন তৈরি করবে, অর্থাৎ শেড তৈরি করতে চাচ্ছ 2 গ্রাম 2% শেড তৈরি করতে চাচ্ছ, অথবা 1% শেড তৈরি করতে চাচ্ছ, তো সেই শেডটা তৈরি করার জন্য তোমার এইভাবে রেসিপিটা তৈরি করতে হবে। তো কত পার্সেন্টের তুমি সলিউশন তৈরি করতেছো সেটা তুমি হিসাব করবে X অ্যামাউন্টের সাথে। তাহলে X% সলিউশন মানে 1% সলিউশন যদি আমি তৈরি করতে চাই তাহলে এখানে 1 হবে, আর স্টক সলিউশনের পার্সেন্টেজ তখন তুমি বের করবে কত পার্সেন্ট স্টক সলিউশন রিকোয়ার্ড। ঠিক আছে, তাহলে এই তিনটা সূত্র তোমার এখানে মানে প্র্যাকটিস করতে হবে। এটা এখানে যদিও সূত্রের মতো দেখা যাচ্ছে, তবে ল্যাবে গিয়ে বা ইন্ডাস্ট্রিতে গিয়ে তোমাকে এটা অ্যাপ্লাই করে করে চেক করতে হবে, মানে শিখতে হবে। এভাবে মনে রাখা কষ্টকর, এভাবে মনে রাখা অর্থাৎ 100 × X ডিভাইডেড বাই স্টক সলিউশন পার্সেন্ট, এটা মনে রাখা একটু কষ্টকর, কিন্তু ওখানে গিয়ে এই সূত্রটা বসায় দেখবা যে কোথায় কোন পার্সেন্টটা বসাচ্ছি, তারপরে হিসাব করা শিখবা। তাহলে আলটিমেটলি তুমি এই কনভার্সন গুলো শিখতে পারবা, যে আমি কত পার্সেন্ট স্টক সলিউশন নিব, তাহলে এত পার্সেন্ট স্টক সলিউশন যদি হয় তাহলে কত পার্সেন্ট কেমিক্যাল আমি অ্যাড করব, কত পার্সেন্ট ডাইস অ্যাড করব। তাহলে এই স্টক সলিউশনের উপর ভিত্তি করে
আমার এই দুইটা জিনিস আমি ঠিক করবো, সেট করবো, তখন তুমি এই দুইটা পারবা। ওই যে এটা হচ্ছে রেসিপি বানাবা, তারপরে তুমি বাল্কে গিয়ে এটা হিসাব করবে কত গ্রাম রাইস লাগবে, কত গ্রাম এটা লাগবে। ঠিক আছে? এই স্যার এই এই তিনটা কি তিনটা আলাদা সূত্র, আলাদা বাই এই করতে তিনটা হয় সূত্র, নাকি? হ্যাঁ। জি স্যার, হুম, তিনটা কি আলাদা আলাদা ভাবে করতে হয়? তিনটা সূত্র তো আলাদাই। এটা শুধু স্টক সলিউশনের জন্য ল্যাবে জি ইউজ স্যার, করবা এই সূত্রটা। আর এটা গিয়ে ওই যে ল্যাব থেকে গিয়ে জি স্যার, বাল্কে গিয়ে এটা কনভার্ট হবে। তোমাদেরকে ফর এক্সাম্পল একটা এখানে একটা দেখো ছোট্ট জি করে স্যার, একটা রেসিপি আমি এখানে অ্যাড করে রাখছি। এই যে দেখো, এই যে রেড, ইয়েলো, তারপরে এখানে এই যে ব্লু, হ্যাঁ, নেভি, রুবি, হ্যাঁ, ব্লু, তারপরে ওই যে অন্যান্য যে শেড, তারপরে সল্ট কত পার্সেন্ট দিছি, সোডা কত পার্সেন্ট দিছি, এই যে এখানে লেখা আছে, দেখছো কোনটা কত পার্সেন্ট অ্যাড করা হচ্ছে। এখানে লেখা হচ্ছে যে তুমি কত পার্সেন্ট শেড চাচ্ছ, কত পার্সেন্ট শেড, সেই শেডের উপর বেস করে সে রেসিপি বানাচ্ছে। প্রত্যেকটা কালারের কত পার্সেন্ট করে দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকটার জন্য তোমাকে সলিউশন বানাইতে হবে, কারণ এই কালারটা কিন্তু আগে থেকে তৈরি করা আছে, হয়তো বা 1% অথবা 2% তৈরি করা আছে। তাহলে ওই 2% থেকে এখন এই পার্সেন্ট আমি যদি জি স্যার, বানাইতে চাই, এই পার্সেন্টটা যদি আমি নিতে চাই, তাহলে এখান থেকে কতটুকু নিব, এই কালারটার কতটুকু নিলে এই পার্সেন্ট আসবে, এই কালারটার কতটুকু নিলে এই পার্সেন্ট আসবে, কতটুকু নিলে এই পার্সেন্ট আসবে, তখন এখানে হিসাব করতে হবে তোমাকে যে আমি কালারটা কতটুকু নিব। তখন তোমার ওই স্টক সলিউশন এটা কত পার্সেন্টে তুমি তৈরি করছো, 1% না 2%, যত পার্সেন্টে তৈরি করবা তার উপর বেস করে এটাকে হিসাব করতে হবে কত গ্রাম নিবা। বুঝতে পারতেছো? কারণ এটা তো তোমার জি স্যার, রিকোয়ার্ড, এটা হচ্ছে রিকোয়ার্ড। এখন এটা এই পার্সেন্ট তুমি তো হিসাব করতে পারবে না, কোনোভাবেই হিসাব করতে পারবে না, তোমাকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করতে হলে এই যে এই সূত্র দিয়ে তোমাকে আর কি বের করতে হবে, ব্যালেন্সে এটা বের করতে হবে। বের করার পরে ব্যালেন্সে নিয়ে কত গ্রাম তুমি ডাইস অ্যাড করবা, কত গ্রাম কেমিক্যাল অ্যাড করবা। আর স্টক সলিউশন তোমার আগে থেকেই বানানো আছে 1% অথবা 2%, অর্থাৎ 100 বা 50 সিসিতে হয়তো বা 1 গ্রাম অথবা 2 গ্রাম অথবা 0.5 গ্রাম আগে থেকে আমি মিক্স করে রাখছি, ওইটা দিয়ে সারাদিন কাজ করতেছি। বুঝতে পারছি? আমি আর নতুন করে কিন্তু এই কালার আর বানাচ্ছি না, ওই একটা কালার বানাইছি, ওইটা দিয়েই এই সব রেসিপি বানাইতে পারবো আমি। তবে ওখান থেকে তোমাকে কি নির্দিষ্ট পরিমাণ নিতে হবে, এই নেওয়ার সময়ই তোমাকে হিসাবগুলো করতে হবে যে এত গ্রামের জন্য আমি কত নিব, এত গ্রামের জন্য কত নিব। এখন ক্যালকুলেটর হিসাব করা যাবে না আর কি, এগুলো মুখে মুখে হিসাব করা যায় খুব সহজে। এখন তুমি এগুলো যখন ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস করবা যে এটার জন্য আমি 1 ফোঁটা নিব না 2 ফোঁটা নিব না 3 ফোঁটা জি নিব, স্যার, ঠিক আছে, তুমি তো খুব তাড়াতাড়ি এটা হিসাব করে বসে দিতে পারবা যে আমি 1 ফোঁটা নিব না 2 ফোঁটা নিব। ঠিক আছে? এরপরে তোমার এরকম শেড আসতে থাকবে বিভিন্ন রকম, মানে পার্সেন্ট ভেরিয়েশন বা একটা ফোঁটা একটা ড্রপের ভেরিয়েশনের কারণে অনেকগুলো শেড তুমি পাবা। হ্যাঁ, তোমার যেটা দরকার তুমি সেটা নিবে। আর এই যে এখানে দেখো, এখানে এই যে গ্রামে আমি লিখছি গ্রাম পার লিটার, এটা হচ্ছে রেসিপি অ্যামাউন্ট, হ্যাঁ। আর এটাকে কেজিতে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েট, এই যে 1 গ্রাম এত কেজি, দেখছো এখানে কেজিতে, এই যে এখানে সব কেজি, তাহলে এখানে ছিল গ্রাম আর এখানে সব কেজির হিসাব। বুঝতে পারতেছো? তাহলে তোমার ওই ল্যাব থেকে, জি স্যার, হ্যাঁ ল্যাবে কিন্তু এই অংশটা লিখে দিবে ল্যাব থেকে, এই অংশটা ল্যাব থেকে পাবা। আর এই অংশটা তুমি লিখে দিবা, মানে তুমি হিসাব করে দিবা। তাহলে ওয়ার্কার কি করবে, এটা দেখে দেখে প্রসেস করতে থাকবে, অর্থাৎ ওই যে স্কাওয়ারিং, ব্লিচিং, তারপরে ডাইং, ফিনিশিং সব কাজ ও আস্তে আস্তে করতে থাকবে একটু করে। কখন কোনটা দিবে দিয়ে দিয়ে কাজ করবে বাকিটা। তবে এই অ্যামাউন্টটা সে মানে সরাসরি পাবে আর কি, এত কেজি দিতে হবে, এত কেজি দিতে হবে। তো যে যে বস্তা টেনে আনবে বস্তা থেকে কেজি দিবে। আর এখন ইদানিং কিছু অটোমেটেড ইন্ডাস্ট্রি আছে, তোমার বস্তা টানা লাগে না, ওরা সরাসরি এক জায়গা থেকে সাপ্লাই দিয়ে দেয়, একটা নির্দিষ্ট জায়গা থেকে সরাসরি সাপ্লাই করে। ঠিক আছে? তো আপাতত এগুলো আর কি তোমরা যেটা জানতে চাইছিলা রিলেটেড। এরপরে আরো কাজ করবো আর কি, এটা এখন ইন্ডাস্ট্রি গিয়ে গিয়ে মেশিনের সাথে থেকে থেকে শিখলে অ্যাকচুয়াল ডাটা তুমি পাবা, এবং সেই ডাটা দিয়ে তুমি আসলে পরবর্তীতে তোমার নলেজটা ওইভাবে রাখবা, তুমি কাজ করবে ওইভাবে। জি স্যার, ওকে, তাহলে আমরা কি করি আর বিদায় নেই আর কি, যেহেতু তোমরা ক্লাস টেস্ট দিলা না, আপাতত এভাবেই শেষ। এখন ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার জন্য রেডি রাখবো আর কি, নেক্সট উইক 25 তারিখ অথবা 7টা থেকেই আমাদের পরীক্ষা, 7টা থেকে
ঠিক আছে আইডি সহ স্যার